হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আমি নিতু, তোমাদের জানাই স্বাগত। আমাদের এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার এখন শেষ মুহূর্তের প্রস্তুতি ক্লাস চলছে। আজকে নিয়ে এসেছি 28 নম্বর ক্লাস। এর আগে আমি 27টি ক্লাস করে দিয়েছি। এছাড়াও 2023-এ যে এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষা হয়েছিল তার প্রিভিয়াস ইয়ারেরও প্র্যাকটিস সেটও কিন্তু আমি করে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো আগামী 20 ফেব্রুয়ারি থেকে কিন্তু তোমাদের এসএসসি জিডির কনস্টেবলের কম্পিউটার বেসড এক্সাম হওয়ার কথা আছে। খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাডমিট কার্ডও প্রকাশিত হবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন ভাষাটি ভারতীয় সংবিধানের 8ম তপশিলে স্বীকৃত ভাষা নয়? ভারতীয় সংবিধানে 8ম তপশিলে কী বর্ণিত রয়েছে? ভাষা। কয়টি ভাষার কথা বলা রয়েছে? তো 8ম তপশিলে কিন্তু 22টি ভাষার কথা কিন্তু বলা রয়েছে। বর্তমানে ভারতীয় সংবিধানের 8ম তপশিলে 22টি ভাষা স্বীকৃত রয়েছে। বলেছেন যে নিচের কোন ভাষাটি সেই স্বীকৃত ভাষার মধ্যে নয়? তো ইংরাজি ভাষাটি কিন্তু সেই স্বীকৃত ভাষার মধ্যে পড়ে না। সংস্কৃত, বাংলা এবং সিন্ধি এই 22টি ভাষার মধ্যে রয়েছে। আর ভারতের বর্তমানে কয়টি তপশিল রয়েছে? তো ভারতের কিন্তু বর্তমানে 12টি তপশিল রয়েছে। পরবর্তী প্রশ্ন, কেইবুল লামজাও ভাসমান জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কেইবুল লামজাও এটি কিন্তু পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কিন্তু এই কেইবুল লামজাও। এটি ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত। তাহলে তোমাদের যদি প্রশ্ন আছে পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোন দেশে, তো সেটা কিন্তু ভারতে। ভারতের কোন রাজ্যে? ভারতের কিন্তু মণিপুর রাজ্যে কেইবুল লামজাও অবস্থিত। আর আমাদের পশ্চিমবাংলার পাটুলিতে কিন্তু ভাসমান বাজার রয়েছে। ঠিক আছে, তোমাদের যারা পশ্চিমবাংলা পরীক্ষা দেবে আসতে পারে পশ্চিমবাংলার একটি ভাসমান বাজার কোনটি? তো পাটুলি। পাটুলি কিন্তু পশ্চিমবাংলার একটি ভাসমান বাজার। চলো নেক্সট, কোনটি ভারতের প্রথম পারমাণবিক চুল্লি? কোনটি ভারতের প্রথম পারমাণবিক চুল্লি? তো সঠিক উত্তর অপ্সরা। অপ্সরা কিন্তু ভারতের প্রথম পারমাণবিক চুল্লি। এটি রাশিয়ার সহযোগিতায় কিন্তু গড়ে উঠেছে। কত সালে গড়ে উঠেছিল? 1956 সালের 4 আগস্ট। 4 আগস্ট কিন্তু এই অপ্সরা পারমাণবিক চুল্লি গড়ে উঠেছিল। কোন দেশের সহযোগিতায়? এটা কিন্তু রাশিয়ার সহযোগিতায় গড়ে উঠেছিল। পরবর্তী প্রশ্ন, 2018 সালে ভারতের কোন রাজ্যে নিপা ভাইরাস ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছিল? নিপা ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছিল ভারতের কোন রাজ্যে? তো সঠিক উত্তর কেরালা। 2018-তে কিন্তু কেরালায় এই নিপা ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাব কিন্তু দেখা গিয়েছিল। চলো নেক্সট প্রশ্ন, আকবরের রাজত্বকালে রাজস্ব ব্যবস্থায় জাপ্তি প্রথা কার দ্বারা বিকশিত হয়েছিল? আকবরের রাজত্বকালে ভূমি রাজস্ব ব্যবস্থার জাপ্তি প্রথা কার দ্বারা বিকশিত হয়েছিল? এটা কিন্তু টোডরমল দ্বারা। টোডরমল কিন্তু জাপ্তি প্রথা কিন্তু বিকশিত করেছিলেন। জাপ্তি প্রথা কোন সম্রাটের আমলে হয়েছিল? সম্রাট আকবরের আমলে কিন্তু হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, সাহিত্য একাডেমি পুরস্কার এটি দেওয়া হয় সেরা সাহিত্য কর্মের জন্য। ঠিক আছে, সাহিত্য একাডেমি যারা সেরা সাহিত্য কর্মের জন্য এটি দেওয়া হয়ে থাকে। মূলত কয়টি ভাষায় সাহিত্যে কাজকর্মের জন্য এটি দেওয়া হয়? তো দেখো এখানে কিন্তু মোট 24টি ভাষা সাহিত্য কাজকর্মের জন্য কিন্তু দেওয়া হয়। সংবিধানের স্বীকৃত 22টি ভাষা এবং তার সঙ্গে রাজস্থানী ও ইংরাজি
রাজস্থানী এবং ইংরেজি এই দুটি ভাষার সাহিত্য নিয়ে কাজ করলেও কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়। তো সংবিধানের স্বীকৃত 22টি ভাষা এবং তার সঙ্গে রাজস্থানী এবং ইংরাজি এই দুটি ভাষা যোগ করে কিন্তু টোটাল 24টি ভাষায় সাহিত্য কাজকর্ম করার জন্য কিন্তু এই সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়। সাহিত্য একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1953 সালে কিন্তু সাহিত্য একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল। চলো নেক্সট। রাজস্থানের কোন লোকনৃত্য সপেরা নৃত্য নামেও পরিচিত? খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবে, কারণ এসএসসি কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর রিপিট করে, আর এটা কিন্তু এসএসসি এমটিএস 2023-এ এসেছিল। রাজস্থানের একটি লোকনৃত্য কোন লোকনৃত্য সপেরা নৃত্য নামেও পরিচিত? তো এটা কিন্তু কালবেলিয়া নৃত্য কিন্তু সপেরা নৃত্য নামেও পরিচিত। এই কালবেলিয়া নৃত্য কিন্তু 2010 সালে ইউনেস্কোর কিন্তু স্বীকৃতি লাভ করেছিল 2010 সালে। এই কালবেলিয়া নৃত্য করেন একজন ব্যক্তি গোলাবো সপেরা কিন্তু এই কালবেলিয়া নৃত্যটি করে থাকে। এটা ঘুমরও কিন্তু রাজস্থানের একটি লোকনৃত্য। পরবর্তী প্রশ্ন, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024 কোন দল চ্যাম্পিয়ন হয়েছে? খেলো ইন্ডিয়া ইউথ গেমস, আমি কিন্তু এই খেলো ইন্ডিয়া ইউথ গেমসের আলাদা একটি ভিডিও তোমাদের করে দিয়েছি, তোমরা যারা এখন পর্যন্ত দেখোনি অবশ্যই তোমরা দেখে নেবে। তো খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024 যেটি ভারতের তামিলনাড়ুতে কিন্তু অনুষ্ঠিত হলো, 6তম খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024 তামিলনাড়ুতে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। তো এবার কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? তো মহারাষ্ট্র কিন্তু এইবার চ্যাম্পিয়ন হয়েছে। আর দ্বিতীয় স্থানে ছিল কিন্তু তামিলনাড়ু। মহারাষ্ট্র টোটাল কটি সোনা পেয়েছিল? তো মহারাষ্ট্র কিন্তু টোটাল 57টি সোনা, 48টি রূপো এবং 53টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় প্রথম এবং মোট 158টি কিন্তু পদক পেয়েছিল। আর মহারাষ্ট্র কিন্তু এই নিয়ে কিন্তু চতুর্থবার কিন্তু এই খেলো ইন্ডিয়া ইউথ গেমসের চ্যাম্পিয়ন হয়েছে। চলো নেক্সট প্রশ্ন, নিচের কোন নদীর উৎপত্তি জেমু হিমবাহ থেকে হয়েছে? এটা কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশের লেডি কনস্টেবলের মেইন পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। নিচের কোন নদীর উৎপত্তি জেমু হিমবাহ থেকে হয়েছে? তো তিস্তা নদীর উৎপত্তি কিন্তু জেমু হিমবাহ থেকে হয়েছে। চলো নেক্সট, বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? এটাও কিন্তু লেডি কনস্টেবল 2024-এর যে মেইন পরীক্ষাটা হলো সেটা সেখানে কিন্তু এসেছিল। তো বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তো তিনি হলেন কৃষ্ণদেব রায়। বিজয়নগর সাম্রাজ্য এখানে কিন্তু বিজয়নগর সাম্রাজ্যে কিন্তু 4টি রাজবংশ রাজত্ব করত। সেখানে ছিল সঙ্গম, শালুব, তুলুব এবং আরবিডো। সঙ্গম, শালুব, তুলুব এবং আরবিডো এই 4টি রাজবংশ কিন্তু রাজত্ব করেছিল। আর কৃষ্ণদেব রায় কোন বংশের শাসক ছিলেন? তিনি কিন্তু তুলুব বংশের শাসক ছিলেন, তুলুব। আর বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1335 সালে। 1335 সালে কিন্তু বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথম রাজবংশ ছিল সঙ্গম। হরিহর ও বুক্কা ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। আর যখন বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল তখন কিন্তু দিল্লির সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগলক ছিলেন কিন্তু বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান। পরবর্তী প্রশ্ন, ভিলাই স্টিল প্লান্ট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গড়ে উঠেছিল? ভিলাই স্টিল প্লান্টটি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গড়ে উঠেছিল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ছিল কত সালে? 1956 থেকে কিন্তু 1961 সাল। তো এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু ভারী শিল্পের উপর কিন্তু জোর দেওয়া হয়েছিল। তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কিন্তু ভিলাই এবং দুর্গাপুর এই স্টিল প্লান্টগুলো কিন্তু গড়ে উঠেছিল।
চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, যে পদার্থগুলোর মধ্য দিয়ে বৈদ্যুতিক প্রবাহ যেতে পারে না তাকে কি বলা হয়? যে পদার্থগুলোর মধ্য দিয়ে বৈদ্যুতিক প্রবাহ যেতে পারে না তাকে বলা হয় অন্তরক। এই সিলিকনের মধ্যে দিয়ে কিন্তু তড়িৎ যেতে পারে না। সিলিকন তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী। তাহলে সিলিকনে কিন্তু একটি এই যে সিলিকন একটা উদাহরণ, অন্তরক, ভালো অন্তরক। সিলিকনের মধ্যে দিয়ে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, কিন্তু তাপ যেতে পারে। তাহলে সিলিকনকে বলা হয় তাপের সুপরিবাহী কিন্তু বিদ্যুতের কুপরিবাহী। তো সিলিকন, তাই তো, ভালো অন্তরক হচ্ছে সিলিকন। পরবর্তী প্রশ্ন, 1 ডিগ্রি অন্তর দুটি অক্ষরেখার মধ্যে রৈখিক ব্যবধান কত কিমি? অক্ষরেখা যেটা পৃথিবী থেকে কিন্তু পূর্ব পশ্চিমে, ঠিক আছে, এরকম পৃথিবীর এই রেখাগুলোর কিন্তু অক্ষরেখা বলা হয়, যেটা উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে ভাগ করে। তাহলে 1 ডিগ্রি অন্তর দুটি অক্ষরেখার মধ্যে ব্যবধান 111 কিমি। আর লম্বালম্বিভাবে যেটা থাকে সেটাকে বলে দ্রাঘিমাংশ। এরকমভাবে যেটা থাকে সেটাকে বলা হয় দ্রাঘিমাংশ বলা হয়। চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন দেখো, 2011 জনগণনা অনুযায়ী হিন্দির পর দ্বিতীয় সর্বোচ্চ মানুষ কোন ভাষায় কথা বলে? 2011 সালের জনগণনা অনুযায়ী হিন্দির পর দ্বিতীয় সর্বোচ্চ মানুষ কোন ভাষায় কথা বলে? হিন্দিতে সবচেয়ে বেশি মানুষ কথা বলে হিন্দিতে। সেখানে টোটাল ভারতের জনসংখ্যার 26.6% মানুষ কিন্তু হিন্দিতে কথা বলে। তো এর পরেই আছে আমাদের বাংলা। তো বাংলায় মানুষ কথা বলে, টোটাল বাংলায় কথা বলে কত পার্সেন্ট মানুষ? বেঙ্গলিতে কথা বলে 7.94% মানুষ। 7.94% মানুষ কিন্তু বাংলায় কথা বলে। বাংলার পরেই তৃতীয় স্থানে আছে মারাঠি ভাষায় কথা বলে 6.84% মানুষ। মারাঠি ভাষায় কথা বলে 6.84% মানুষ। তারপরে আছে তেলেগু, সেখানে কিন্তু 6.68% মানুষ কিন্তু এই তেলেগু ভাষায় কথা বলে। আর পঞ্চম স্থানে আছে তামিলনাড়ুতে মানুষ টোটাল তামিলি ভাষায় কথা বলে 5.61% মানুষ। তাহলে সবচেয়ে বেশি সর্বোচ্চ কোন ভাষায় মানুষ কথা বলে? হিন্দিতে। টোটাল কিন্তু হিন্দিতে কথা বলে 26.6% মানুষ। তারপরে আছে বাংলাতে কথা বলে 7.94% মানুষ। বাংলার পরে আছে তেলেগু, মারাঠি ভাষায় টোটাল কিন্তু 6.84% মানুষ কথা বলে, এবং তেলেগু 6.68% মানুষ কথা বলে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। নিচের মধ্যে কাকে ঠুমরির রানী বলা হয়? ঠুমরির রানী, তো ঠুমরির রানী বলা হয় গিরিজা দেবীকে। গিরিজা দেবী যিনি বেনারস ঘরানার একজন সঙ্গীত শিল্পী। তিনি সেনিয়া এবং বেনারস ঘরানার কিন্তু একজন সঙ্গীত শিল্পী। বেনারস ঘরানার, ঠিক আছে, বেনারস ঘরানার কিন্তু একজন সঙ্গীত শিল্পী। গিরিজা দেবী 1972 সালে পদ্মশ্রী, 1989 সালে পদ্মভূষণ, 2016 সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন। তাহলে 1972 সালে কি পেয়েছিলেন? পদ্মশ্রী। 1989 সালে পদ্মভূষণ এবং 2016 সালে কিন্তু পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন। তাহলে 1972 সালে পদ্মশ্রী, 1989 সালে পদ্মভূষণ এবং 2016 সালে পদ্মবিভূষণ পুরস্কার কিন্তু তিনি পেয়েছেন। পরবর্তী প্রশ্ন, 69তম ফিল্মফেয়ার পুরস্কার 2024 সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছেন কোন সিনেমা? দেখো, এই ফিল্মফেয়ার পুরস্কারের কিন্তু আমি ভিডিও করে দিয়েছি, তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই তোমরা দেখে নেবে। তো 12 ফেল
টুয়েলভ ফেল সিনেমাটি 69তম ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। এই টুয়েলভ ফেল সিনেমার পরিচালক বিনোদ চোপড়া। ঠিক আছে, চলো নেক্সট। ও শ্রেণীর রক্তে নিম্নলিখিত কোন অ্যান্টিজেন থাকে? তো ও শ্রেণীর রক্তে নিম্নলিখিত কোন অ্যান্টিজেন থাকে? তো ও শ্রেণীর রক্তে কিন্তু কোনো অ্যান্টিজেন থাকে না। তো ও শ্রেণীর রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না বলে কিন্তু ও শ্রেণীর রক্তে কিন্তু সার্বিক দাতা বলা হয়। সার্বিক দাতা সবাইকে কিন্তু রক্ত দিতে পারে। ও শ্রেণীর রক্ত কিন্তু সবাই নিতে পারে, সেই জন্য ও শ্রেণীর রক্তকে বলা হয় সার্বিক দাতা, কারণ ও শ্রেণীর রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না। তারপরে বলেছে বৃক্ষের গঠনগত এবং কার্যগত একক কোনটি? তো বৃক্ষের গঠনগত এবং কার্যগত একক কোনটি? তো নেফ্রনকে বলা হয় বৃক্ষের গঠনগত এবং কার্যগত একক। বৃক্ষের গঠনগত এবং কার্যগত একক কোনটি? নেফ্রন। ঠিক আছে। আর অ্যাকশন এবং ডেনড্রন হচ্ছে নিউরনের প্রবর্ধক। নিউরনের প্রবর্ধক হচ্ছে অ্যাকশন এবং ডেনড্রন। আর সাইন্যাপস কাকে বলা হয়? পরপর অবস্থিত দুটি নিউরনের সংযোগস্থল। পরপর অবস্থিত দুটি নিউরনের সংযোগস্থল হচ্ছে সাইন্যাপস। ঠিক আছে, তাহলে বৃক্ষের গঠনগত এবং কার্যগত একক নেফ্রন, অ্যাকশন এবং ডেনড্রন হচ্ছে নিউরনের প্রবর্ধক। নিউরনের প্রবর্ধক হচ্ছে নিউরনের। অ্যাকশন এবং ডেনড্রন নিউরনের প্রবর্ধক। সাইন্যাপস হচ্ছে পরপর দুটি নিউরনের সংযোগস্থল। পরপর দুটি নিউরনের সংযোগস্থল হচ্ছে সাইন্যাপস। ঠিক আছে, দুটি নিউরনের সংযোগস্থলকে কী বলা হয়? সাইন্যাপস বলা হয়। চলো নেক্সট। লোকসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র কার কাছে জমা দেবেন? লোকসভার সদস্য, তো লোকসভার একজন সদস্য তার ইস্তফাপত্র কিন্তু লোকসভার স্পিকারের হাতে জমা দেন। লোকসভার সভাপতিত্ব করেন কে? এই লোকসভার স্পিকার কিন্তু লোকসভার সভাপতিত্ব করেন। বর্তমান লোকসভার স্পিকারকে ওম বিড়লা, শ্রী ওম বিড়লা ভারতের বর্তমান লোকসভার স্পিকার। তো কোনো লোকসভার কোনো সদস্য যদি ইস্তফাপত্র দেয় তো এই ওম প্রকাশ বিড়লা বা লোকসভার স্পিকারকে কিন্তু জমা দিতে হবে। লোকসভার একজন সদস্যের মেয়াদকাল কত বছর? 5 বছর। আর লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হয়? 25 বছর হতে হয়। আর উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতিত্ব করেন। রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, মালগুড়ি ডেজ এই ছোট গল্পের সংকলন কে করেছিলেন? তো মালগুড়ি ডেজ এই ছোট গল্পের সংকলন করেছেন আর কে নারায়ণ। আর কে নারায়ণ মালগুড়ি ডেজ এই ছোট গল্পের সংকলন করেছে। তো বন্ধুরা, এই 20টি প্রশ্ন তোমাদের জন্য ছিল। আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো